আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে, মন্তব্য তারেক রহমানের। আন্দোলনে আহতরা রাস্তায় নামা লজ্জার, গণ আকাঙ্ক্ষা পূরণের তাগিদ। এবং ঢাকার পল্লবীতে 2 শিশুকে গলা কেটে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। শনিবার সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে বাংলা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশনে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, সামাজিক ন্যায় বিচার এবং রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ, তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। কনভারসেশনে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী একত্রিত হন। ৩ দিনব্যাপী এই সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার বিপরীতে মাফিয়া চক্র দেশকে আমদানি এবং ঋণ নির্ভর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ৩য় জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এ সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা বসে নেই। শরীফুল ইসলামের রিপোর্ট। শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩য় জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ সরকারের ১৬ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয়, কিন্তু তাদের কাজে সন্তুষ্ট না হলে জনগণের প্রশ্ন তোলাও অস্বাভাবিক নয়। মাফিয়া সরকার প্রায় ১৫ বছরের তাদের তৈরি করা যে জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয়। তবে ৩ মাস পর সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনের প্রশ্ন ওঠা অনার্য কিংবা অস্বাভাবিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় আমাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা বসে নেই। প্রিয় উপস্থিতিবৃন্দ, এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রূক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল, পলাতক যে স্বৈরাচার, তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই। সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক, প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক, ওরা কিন্তু পথ পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের আগামী সরকার হবে তারেক রহমানের নেতৃত্বে। আজকে চ্যালেঞ্জটা শুধুমাত্র এই সরকারের নয়, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে, কারণ সামনের দিকে যে সরকার আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। সেই সরকার জাতীয়তাবাদের তারেক রহমানের নেতৃত্বের সরকার তৈরি হবে। আমরা যেন সর্বক্ষেত্রে, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি, অবদান রাখতে পারি, নেতৃত্ব দিতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে হবে। কাউন্সিলে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার ফখরুল আলম এবং রুহুল আমিন আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার রাতে ঢাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আরিফ হাসানকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর থানার একটি হত্যার চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, আব্দুর রশিদ একজন চাল ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রতারণা, ঋণ খেলাপি সহ আদালতে অন্তত ৬৮টি মামলা রয়েছে। পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে ডিভাইস আবিষ্কার করে সাড়া ফেলেছে ভোলার মনপুরা উপজেলার ক্ষুদে বিজ্ঞানী তাহসিন। তার এই ডিভাইস শিশুর সঙ্গে থাকলে পানিতে পড়ে শিশুর মৃত্যুর হার যেমন কমবে, তেমনি শিশুর অবস্থান সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকবে অভিভাবকদের। চমৎকার এই আবিষ্কারের সরকারি সহযোগিতা কামনা সচেতন মহলের। ভোলা থেকে মেহেদী হাসান মামুনের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। দেশে প্রতি বছর পানিতে ডুবে প্রায় ১৭,০০০ শিশুর মৃত্যু হয়, যা মোট শিশু মৃত্যুর ২৮%। ইউনিসেফের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশে ২০২০ সাল থেকে ২০২২ এই ৩ বছরে পানিতে ডুবে ৩,২৮৫ জন মারা গেছেন। এর ৮৭% শিশু। বাংলাদেশের দ্বিতীয় স্বাস্থ্য ও তথ্য জরিপ ২০১৬ অনুযায়ী বছরে ১ থেকে ১৭ বছর বয়সী ১৪,৪৩৮ জন শিশু পানিতে ডুবে মারা যায়। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের এক গবেষণায় দেখা যায়, প্রতি বছর ৫ বছর বয়সী অন্তত ১১,০০০ শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে। পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে একটি ডিভাইস আবিষ্কার করেছেন ভোলার বিচ্ছিন্নদ্বীপ উপজেলা মনপুরার তাহসিন। তিনি এই ডিভাইসটির নাম দিয়েছেন চাইল্ড সেফটি ডিভাইস। মাত্র ৫০ গ্রাম ওজনের ডিভাইসটি একটি মুঠোফোনের সঙ্গে সংযুক্ত থাকবে। এই ডিভাইসটি শিশুর সঙ্গে থাকবে। যদি ওই শিশু পানিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনে সিগন্যাল যাবে। এমনকি শিশুটি কোথায় আছে তাও জানা যাবে ওই ডিভাইসটির মাধ্যমে। স্থানীয়দের কাছে শিক্ষার্থী তাহসিন এখন বিস্ময় বালক। তার এই উদ্ভাবনী নদীমাতৃক এই দেশে শিশু নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। আজ থেকে আরও ১.৫ বছর আগে আমাদের এলাকার একটা শিশু পানিতে ডুবে মারা যায়। তো সেদিন আমি চিন্তা ভাবনা করি যে এই সমস্যাটা কি সমাধান করা সম্ভব কিনা। সেদিন থেকে গবেষণা করতে করতে দীর্ঘ ১.৫ বছর গবেষণার ফল হিসেবে আমি এই ছোট ডিভাইসটি তৈরি করতে পারি। এই ডিভাইসটি বাজারে অ্যাভেলেবেল করার জন্য আমার সার্বিক সহযোগিতার প্রয়োজন। তাহসিন যে সৃজনশীল মেধার মাধ্যমে যেটা আবিষ্কার করেছে, যে বাচ্চারা যখন পানিতে পড়বে অ্যালার্ম বাজবে অটোমেটিক তার গার্ডিয়ানের কাছে, এটা আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। তার এই ডিভাইসটি আমি মনে করি প্রত্যেকটা পরিবারে যদি থাকে তাহলে ওই পরিবার তাদের বাচ্চাটা সেফ থাকবে। চমৎকার এই উদ্যোগে সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের এই কর্মকর্তার। এটাকে আসলে আরো অনেক ডেভেলপ করতে হবে আর কি, আমি যেটা বুঝতে পারছি বিষয়টাকে ব্যবহারিক পর্যায়ে নিয়ে আসার জন্য। আর ওর ছিল যে আমাদের সরকারি বিভিন্ন ক্ষেত্রে সহায়তা, তো আমরা বলছি অবশ্যই তোমাদেরকে সহায়তা আমরা করবো। প্রযুক্তি খাতে বিনিয়োগকারীরা এগিয়ে আসলে তাহসিনের এই আবিষ্কার পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমিয়ে আনবে বলে মনে করেন সচেতন মহল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের শ্রীপুর বাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার চোলাই মদ, ১১৩ পুরিয়া গাঁজা এবং নগদ ২০,০০০ টাকা সহ ৩ নারী ও এক পুরুষ সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল, পুলিশ পরিদর্শক নয়ন কুমার কর, শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা এবং পরিচালনা কমিটির সভাপতি আরিফ সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সহযোগিতায় শ্রীপুর বাজার পশু হাসপাতালের সামনে লালজির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করা হয়। গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের চলমান সমস্যা নিরসনে তাদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যনির্বাহী পরিষদ এবং জাতীয় কাউন্সিলের সাধারণ সভায় এই আহ্বান জানান। একই সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী ২০ ডিসেম্বর সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক
শফিকুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিজামউদ্দিন। উপজেলার কাউরাদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ পৈতৃক সম্পত্তি নিয়ে শত্রুতা এবং বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে জমি জবরদখল নেওয়ার চেষ্টা করেছে একটি মহল। এরই মধ্যে সপরিবারে হামলার শিকারও হয়েছেন তারা। জানমালের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা এবং সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও দখলবাজির বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ সভাপতি আহসানুল্লাহ মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান ফকির এবং ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নয়ন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে পরিত্যক্ত ট্যানারির বজ্র পুড়িয়ে মাছ এবং মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভিতরে এই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের নির্দেশে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট SM রাসেল ইসলাম নূর। এসব কারখানার মালিকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাবনায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমিনপুরের বাথেরহাট বাজারে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য AK-M সেলিম রেজা হাবিব। আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাইজউদ্দিন আহমেদ, সহসভাপতি শামসুর রহমান সমেজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনি সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপ্লবী এবং সংহতি দিবস উপলক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে পৌর বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। আলিয়াবাদ বাসটেক থেকে শুরু করে মিছিলটি পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটের সামনে এসে জড়ো হয়। সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করেন। এদিকে একই স্থানে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট MA মান্নান গ্রুপের নেতৃত্বে একটি কর্মী সভা আয়োজনের প্রস্তুতি ছিল। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় গ্রুপের কাউকে সভা আয়োজনের অনুমতি না দেওয়ায় পরেও কাজী নাজমুল হোসেনের তাপসের গ্রুপের উদ্যোগে অসংখ্য নেতাকর্মী সমবেত হন। সমাবেশে পৌর বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক কাউন্সিলর আবু সাইদের সভাপতিত্বে ও যুবদল সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। বাগেরহাটের মোল্লাহাটে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের দিঘির পানিতে কার্প জাতীয় এবং দেশীয় পোনা মাছ মেশিনের সাহায্যে ওজনের মাধ্যমে অবমুক্তকরণ শুরু হয়েছে। অবমুক্ত করার সময় পরিমাণ দেখতে কম অথচ ওজনে বেশি হওয়ায় আনা হয় অন্য মেশিন। এরপর দেখা যায় প্রায় অর্ধেক ফাঁকি, অর্থাৎ 15 কেজি মাছ সঠিক মেশিনে মাত্র 9.5 কেজি। প্রকাশ্যে এই ঘটনায় মৎস্য পোনা সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে বরং বিষয়টি এড়িয়ে যান সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভ্যেস ভুলতে না পারায় এমনটি করা হয়েছে বলেও মন্তব্য করেন অনেকে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দেখতে চায়। তিনি সোনাইমুড়ি কলেজ মাঠে উপজেলা এবং পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব এবং
সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং গণজামায়াতের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব রেজাই রাব্বি মাহবুব, ফাহাদ আলম সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। ডেঙ্গু সচেতনতায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি সহ আশেপাশের এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম নাগরিক সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থের নেতৃত্বে কোতোয়ালি, ফিরিঙ্গি বাজার, পাথরঘাটা, গঙ্গাবাড়ি সহ বিভিন্ন এলাকায় এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম নাগরিক সুরক্ষার সদস্য যুবদল নেতা বাপ্পি দে, কোতোয়ালি যুবদল নেতা বিপ্লব চৌধুরী বিল্লু সহ আরও অনেকে। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কলম্বাস স্কুলের ক্যারাতে বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নগরীর আগ্রাবাদ এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে কোচ প্রিন্স গোমেজের পরিচালনায় ক্ষুদে শিক্ষার্থীদেরকে নতুন ক্যারাতে বেল্ট প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত গোজোরিও ক্যারাতে ফেডারেশনের রেফারি সেন্সি ডেভিড গোমেজ। এছাড়াও পরীক্ষায় সার্টিফিকেট প্রদান করেন স্কুলের প্রিন্সিপাল ইমতিয়াজ ইকরাম এবং লরেন্স স্যার সহ অন্যান্যরা। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা চরলক্ষা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চরলক্ষা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে কর্ণফুলী থানা কৃষক দলের সদস্য সচিব বাহার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফুর মেম্বার। প্রধান বক্তা ছিলেন চরলক্ষা ইউনিয়ন বিএনপির সভাপতি ATM হানিফ। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এজাবতুল্লাহ সহ অন্যান্যরা। এ পর্যায়ে শুনবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা এবং সৃজনশীল চিন্তা শক্তি বিকাশে সহায়ক প্রতিযোগিতা হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে 3 লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক জ্ঞান এবং অভিযোজন ক্ষমতা বাড়ানোর সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে ইউনিলিভার কনজিউমার কেয়ারের মার্কেটিং ডিরেক্টর চৌধুরী হাসান মাজাহার বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু কিশোর কিশোরীদের সুস্থ মন এবং শরীর গঠনে সক্ষম করার সুযোগ অব্যাহত থাকবে। নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে মাইজদির হাসপাতাল রোডে ইবনে সিনা হাসপাতাল ভবনে ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া এবং ফিতা কাটার মাধ্যমে এই উদ্বোধন ঘোষণা করেন। এর আগে নেয়া কনভেনশন সেন্টারে ইবনে সিনা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালীর উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের সরকার অনুমোদিত এবং নিয়ন্ত্রিত ইসলামী শরিয়া ভিত্তিক বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ, এই প্রতিপাদ্যে ঘাটাইল জোন এবং সার্ভিসিং সেন্টারে এই আয়োজন করা হয়। জোন এবং সার্ভিসিং সেন্টার ইনচার্জ মোহাম্মদ শিবলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম হাসান জামাল। সাভারে শেষ হলো ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল নাইট টুর্নামেন্ট। হেমায়তপুরের পূর্বহাটি এলাকায় এই নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাভার সিএফ দলকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে আমিনবাজার FC দল। খেলা শেষে
বিজয়ী এবং রানার আপ দলকে ট্রফি এবং নগদ অর্থ তুলে দেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে, মন্তব্য তারেক রহমানের। আন্দোলনে আহতরা রাস্তায় নামার লজ্জার, জন আকাঙ্ক্ষা পূরণের তাগিদ। এবং ঢাকার পল্লবীতে 2 শিশুকে গলা কেটে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।